৪২ দেশের কে কোন গ্রুপে পড়েছে সেটা যেমন আমরা জেনে গেছি, অর্থাৎ ১২টা গ্রুপের লাইন আপ হয়ে গেছে। কোন গ্রুপটাকে গ্রুপ অফ ডেথ বলা যায়, আদৌ কি কোনো গ্রুপ অন্য প্রতি বিশ্বকাপের মতো গ্রুপ অফ ডেথের তকমাটা নেবে, সেটা নিয়ে এখন আমরা আলাপ আলোচনা বিশ্লেষণ করব। শুরুতে গ্রুপ এ থেকে আমরা দেখে নিই এট এ টাইম কোন দল কোথায় আছে। প্রথমে যেটা দেখার প্রয়োজন সেটা হচ্ছে যে কোন গ্রুপে কারা পড়েছে, এটা দেখে এরপরে আমরা আলোচনা শুরু করব। গ্রুপ এ দিয়েই আমরা শুরু করছি, যে গ্রুপ এ তে আছে মেক্সিকো যারা হোস্ট নেশন, সাউথ আফ্রিকা আছে সেখানে, কোরিয়া রিপাবলিক অর্থাৎ সাউথ কোরিয়া, এবং ইউএফআর প্লে অফ থেকে যে দেশটা আসবে 4 দেশের একটা, হয় ডেনমার্ক, নইলে নর্থ ম্যাসেডোনিয়া, চেকিয়া রিপাবলিক অথবা রিপাবলিক অফ আয়ারল্যান্ড। এই 4 দেশের একটা। এই হচ্ছে গ্রুপ এ। গ্রুপ বি তে আছে কানাডা, আরো এক স্বাগতিক দেশ, তারা গ্রুপ বি তে অবস্থান করছে। গ্রুপ বি তে কানাডার সঙ্গী ইউএফআর পাথ যে এ আছে প্লে অফ, সেখান থেকে একটা ইতালি, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস অথবা বসনিয়া এন্ড হার্জেগোভিনা, এবং কাতার আর সুইজারল্যান্ড। গ্রুপ সি এর অর্থাৎ ব্রাজিলের গ্রুপটা, সেটাকে কিঞ্চিত গ্রুপ অফ ডেথ বলা গেলেও বলা যেতে পারে। ব্রাজিল রয়েছে সেখানে, এবং ব্রাজিলের পর সেই গ্রুপে রয়েছে গেল বিশ্বকাপের সেমিফাইনালিস্ট আফ্রিকান মরক্কো আছে, প্রথমবারের মতো তো না, লম্বা সময় পর আসলে বিশ্বকাপে ফেরা স্কটল্যান্ড, এবং একই সাথে আছে হাইতিও। স্কটল্যান্ডের সঙ্গে ব্রাজিলের একটা চমৎকার ম্যাচ হয়েছিল 1998 সালে, যে ম্যাচটা ব্রাজিল 2-1 গোলে 5 বার মুখোমুখি হয়েছে বিশ্বকাপে। এক্স্যাক্টলি, ব্রাজিল স্কটল্যান্ডের ম্যাচ, মরক্কোর ম্যাচ, স্পেশালি এই গ্রুপ থেকে মরক্কো ব্রাজিলের ম্যাচটা দেখার জন্য সবাই অপেক্ষা করবে। গ্রুপ ডি তে কারা আছে? গ্রুপ ডি তে আছে আরেকটা হোস্ট নেশন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যারা যদি টার্কি কোয়ালিফাই করে এই গ্রুপ থেকে, তবে এই গ্রুপের সবচেয়ে লোয়েস্ট র্যাঙ্কড নেশন হতে পারে, যারা কিনা পট 1 থেকে উঠেছে। ইউএস এর সঙ্গে আছে অস্ট্রেলিয়া, আছে পারাগুয়ের সঙ্গে ইউএস এর ম্যাচ দিয়ে ইউএস এর জার্নিটা শুরু হবে। আর ইউএফআর পাথ থেকে টার্কি, রোমেনিয়া, স্লোভাকিয়া এবং কসোভোর যে কোনো একটা দল গ্রুপ ডি থেকে উঠে যাবে। গ্রুপ ই তে আপনার জন্য আছে বেশ আরো কিছু ইন্টারেস্টিং দল। গ্রুপ ই তে আমরা দেখে নিতে চাই কারা পড়ছে। অলরেডি আমি জার্মানি, কুরাসাও যারা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে। আমাদের দেশের জনসংখ্যার সঙ্গে তাদের অনেক মিল আছে। যাই হোক, আইভরি কোস্ট এবং একুয়েদর, যে একুয়েদর বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে হয়েছে দ্বিতীয়। এবং গ্রুপ এফ এ নেদারল্যান্ডস, তারা আছে নেদারল্যান্ডসের সঙ্গী এশিয়ার প্রতিনিধি জাপান। আরো যে দুটো দেশ আছে, মুখস্থ প্রক্রিয়া আমাদের চলছে, এখনো পুরোপুরি মুখস্থ করে উঠতে পারেনি, আছে সেখানে ইউক্রেন, সুইডেন, পোল্যান্ড অথবা আলবেনিয়ার যে কোনো এক দেশ, আর সঙ্গী তিউনিসিয়া। এরপরের যে গ্রুপটা গ্রুপ জি, সেখানে রয়েছে বেলজিয়াম, ইরান, মোহাম্মদ সালার, ইজিপ্ট, অর্থাৎ এই গ্রুপটাকেও ইন্টারেস্টিং বানিয়ে দিয়েছে বেলজিয়াম এবং ইজিপ্ট। ইরান তো রয়েছে, একই সাথে রয়েছে নিউজিল্যান্ড। এই গ্রুপটা একটু সহজেই পড়বে আমি বেলজিয়ামের জন্য, কিন্তু বাকি তিনটার জন্য আমি এক্সপেক্ট করবো এই গ্রুপে অন্তত নিউজিল্যান্ড একটা ম্যাচে কোনো না কোনো বেলজিয়ামকে হারিয়ে দিলে, এরকম ঘটনা ঘটে যেতে পারে, এটা কোনো বলা নেই। ইরানও বলা যেতে পারে যে বেলজিয়ামকে হারিয়ে দিয়েছে, কিংবা ইজিপ্ট, মোহাম্মদ সালাহ ভার্সেস কেভিন ডি ব্রুইনার ম্যাচ। গ্রুপ এইচ এ স্পেনের সঙ্গে পাওয়া গেছে সৌদি আরেবিয়া আগেরবার আর্জেন্টিনাকে হারিয়ে ক্যাম্পেইন শুরু করেছিল, কে জানে স্পেনকেও হারিয়ে দিতে পারে। কেবো ভার্দে 3.5 লাখ মানুষের দেশ, সেটা হয়তো কারওয়ান বাজার, ধানমন্ডি, ফার্মগেট একত্র করলে এর জনসংখ্যা বেশি হয়ে দাঁড়াবে। মার্সেলো বিয়েলসার উরুগুয়ে, যে মার্সেলো বিয়েলসার সঙ্গে উরুগুয়ের প্লেয়ারদের সম্পর্ক ভালো না, সেই দলটা আছে স্পেন। এরপরে যে গ্রুপটায় অর্থাৎ বোঝাই যায় ফ্রান্সের গ্রুপ, অর্থাৎ গ্রুপ আই, সেই গ্রুপে ফ্রান্স, 2002 এর সেনেগাল, সেই সাসপেন্স প্যাকেজ, একই সাথে রয়েছে নরওয়ে, এর্লিং হল্যান্ডের নরওয়ে, কিলিয়ান এমবাপ্পে ভার্সেস এর্লিং হল্যান্ড, সেই লড়াইটা আমরা দেখবো। এবং একই সাথে এই গ্রুপে যুক্ত হবে বলিভিয়া, সুরিনাম অথবা ইরাক, এই 3 দেশের মধ্যে যে কোনো একটা দেশ। এখন পর্যন্ত যে কটা গ্রুপ দেখেছি আমরা, তার মধ্যে সবচেয়ে কঠিন আপাতত এটাকেই মনে হচ্ছে যে গ্রুপ অফ ডেথ বলা যেতে পারে। আমরা গ্রুপ অফ ডেথ নিয়ে কথা বলবো, তবে গ্রুপ জে দেখেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। আর্জেন্টিনার ক্ষেত্রে সুবিধা যেটা হয়েছে যে আর্জেন্টিনার গ্রুপটা পূর্ণাঙ্গ, ব্রাজিলের গ্রুপটা পূর্ণাঙ্গ, তারা জানে তারা কাদের সঙ্গে খেলবে। মার্চ পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে না গ্রুপের চতুর্থ দলটা কারা সেটা জানার জন্য। আর্জেন্টিনা প্রথমে পেয়েছিল অস্ট্রিয়াকে, এরপরে আলজেরিয়া এবং এরপরে এসে জর্ডান। 4 মহাদেশের 4 প্রতিনিধি এখানে আছে। এর পরের গ্রুপটায়, অর্থাৎ এরপরে আমরা যখন যাচ্ছি আর্জেন্টিনা,
পর্তুগাল, এবং এটা ইন্টারেস্টিং ইকুয়েশন আমরা সামনে পাবো। পর্তুগাল আছে, পর্তুগালের সঙ্গে আছে আরো একটা ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ জয়ী দল, জ্যামাইকা অথবা নর্থ ক্যালেডোনিয়া, অথবা সেখানে খেলবে DR কঙ্গো। আর উজবেকিস্তান আছে কলম্বিয়া। উজবেকিস্তান প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপটা তারা খেলছে, কলম্বিয়া বিশ্বকাপের মঞ্চে আবারও ফিরছে, এবং একটা গ্রুপেই এরপর বাকি থাকে, এবং সেই গ্রুপটাও একটু হলেও স্ট্রং কিন্তু আছে ইংল্যান্ড। তাদের গ্রুপে রয়েছে ক্রোয়েশিয়া, যাদেরকে আমরা লাস্ট 4-এ দেখে অভ্যস্ত হয়ে গেছি, গেল 2 বিশ্বকাপে আছে ঘানা এবং পানামা। এবার প্রথম প্রশ্ন দিয়ে যদি শুরু করি, যে এই গ্রুপগুলোর ভেতরে গ্রুপ অফ ডেথ নামে একটা ব্যাপার বিশ্বকাপ এলেই আমরা বরাবর বলি যে গ্রুপ অফ ডেথ। আসলে এবার গ্রুপ অফ ডেথ কোনটা? এইবার টেকনিক্যালি গ্রুপ অফ ডেথ মানে গ্রুপ অফ ডেথ নাই। হ্যাঁ, এইবার গ্রুপ অফ ডেথ নাই। তার একটা বড় কারণ হচ্ছে আপনি যখন 8টা দেশকে বেস্ট থার্ড টিম হিসেবে উঠাচ্ছেন এই এলিমিনেটেড 12টা দলের বাদ দিয়ে, তখন আসলে এই গ্রুপ অফ ডেথের ইকুয়েশনটা অনেকটাই পিছনে চলে যায়। কারণ আপনি হিসাব করে দেখেন, যদি আমরা ব্রাজিলের গ্রুপটা দিয়ে হিসাব করে দেখি, সেখানে হাইতি পড়ার কারণে অনেকটাই লঘু হয়ে গেছে সেখানে ওই হিসেব কিতাবটা। কিংবা আমরা গ্রুপ যেখানে ফ্রান্সের গ্রুপটা পড়েছে, ফ্রান্স, সেনেগাল এবং নরওয়ে গ্রুপটা, এখানেই একমাত্র হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। কারণ ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, আপনাকে একটা দল 3 নম্বর হয়ে শেষ করতেই হবে, কোনো উপায় নেই। কিন্তু সেই দলটার জন্য রাউন্ড অফ 32-তে ওঠাটা ভালো সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ড, ক্রোয়েশিয়া 2018 সালের রানার আপ মানে সেমিফাইনালের ম্যাচটা, কিন্তু তারপরও সেখানে দেখা যাচ্ছে যে পানামা কিন্তু এবার যথেষ্ট স্ট্রং একটা দল, পানামার যথেষ্ট ভালোভাবে কোয়ালিফাই করেছে। সো সেই হিসাব করলে ঘানাকেও আপনি বাদ দিতে পারবেন না। গ্রুপ এলটাকেও আপনি বলতে পারেন যে তুলনামূলক কিছুটা একটা কঠিন। ইকুয়েশনটা আপনার যেটা দাঁড়ায়, গেলবার বিশ্বকাপে কি হচ্ছিল, যখন আপনার 32 দেশের বিশ্বকাপ হয়, নকআউট স্টেজে অর্ধেকগুলো দেশ যায়, অর্ধেকগুলো আসলে বাদ পড়ে। এখন হচ্ছে আপনার নকআউট স্টেজে কিন্তু অর্ধেক না, এর থেকেও বেশি যাচ্ছে। আপনি যদি ধরেন যে 75% টিম তারা হচ্ছে কি আপনার থ্রু করছে, আপনি বাদের তালিকাটাই কিন্তু হচ্ছে আপনার কাছে অনেক ছোট হয়ে যায়। এবং আরো একটা জিনিস আপনি খেয়াল করেন, যেহেতু বেস্ট পসিবল থার্ড 8টা দলের এখানে হচ্ছে থ্রু করার সুযোগ থাকছে, আপনি সেম যদি চলে আসেন, ধরেন ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, এটাকে যদি আমরা গ্রুপ অফ ডেথ বলি, বা একটু টাইট গ্রুপ হলেও যদি আপনারা বলি, সেই গ্রুপে যে কোনো দল আপনার খুব বড় ব্যবধানে জিতবে সেটা কিন্তু সম্ভাবনা কম। তখন কি হবে, আপনার যেই দলটা এই গ্রুপের থার্ড হবে, সে কিন্তু আপনার জয়েন্টলি ওই 12 দেশের র্যাঙ্কিং এ কিন্তু তার একটা বড় একটা জায়গা থাকবে, গোলের ডিফারেন্সের একটা জায়গা থাকবে, জয়ের পয়েন্টের একটা জায়গা থাকবে। মুশকিলটা এবং সবচেয়ে অ্যাডভেঞ্চারটা হবে রাউন্ড অফ 32-তে। কারণ আপনি হিসাব করে দেখেন, যদি সেনেগাল বা নরওয়ে, ধরে নিচ্ছি ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন হইল, সেনেগাল বা নরওয়ে যদি গ্রুপ রানার আপ মানে বেস্ট থার্ড টিম হয়ে শেষ করে, তাহলে তারা যে গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে খেলতে হবে, সেখানে ডেফিনেটলি আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পট 1-এর কোনো একটা দলকেই হয়তো দেখতে পারি। সেইটা তখন হয়ে যাবে একটা ডু অর ডাই ম্যাচ। মানে অলরেডি রাউন্ড অফ 32 থেকে আমরা ইন্টারেস্টিং কিছু ম্যাচ আপ দেখা শুরু করবো, যেটা হয়তো আপনার কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড অফ 16 পর্যন্ত ওয়েট করা লাগতে পারতো, কিন্তু রাউন্ড অফ 32-তে আপনি বেশ কিছু ভালো ভালো ম্যাচ দেখতে পারবেন। যে ইন্টারেস্টিং পয়েন্টটা নাইল ভাই বললো যে ঠিক আছে, একই সঙ্গে যখন 3-4টা ভালো দল থাকে, তাদের ভেতরে টাইট ম্যাচ হয়, এবং টাইট ম্যাচ হলে ওখানে পয়েন্টের একটা গ্যাপ থাকে। কথার কথা, ফ্রান্স এবং নরওয়ের ম্যাচে যদি ড্র হয়ে যায়, এই ক্ষেত্রে এই গ্রুপে দেখা যাবে যে তৃতীয় হওয়া দলটার সমষ্টিগত পয়েন্টের সংখ্যা অন্য একটা গ্রুপ থেকে কঠিন বা অন্যরকম হতে পারে। কিন্তু এটা একেবারেই আপেক্ষিক, এত বেশি আপেক্ষিক, কারণ আপনি যে গ্রুপটাকে তুলনামূলক সহজ ধরছেন। কথার কথা, আমরা ধরে নিই গ্রুপ এ, মেক্সিকো, সাউথ আফ্রিকা, কোরিয়া রিপাবলিক, এবং ধরে নিই যদি ওখানে দিয়ে ইতালি চলে ডেনমার্ক যদি সেখানে চলে আসে, তাহলে দেখা যাবে 4টা দলই খুবই কাছাকাছি। এবং ওর ক্ষেত্রে যে ইকুয়েশন, ওই জার্মানি বা ধরেন ফ্রান্সের গ্রুপের জন্য বা ইংল্যান্ডের গ্রুপের জন্য ইকুয়েশন সিমিলার, মানে কাছাকাছি মান। এবং সেই কারণে এইটা এত বেশি ইন্টারেস্টিং, এবং আপনি আগে থেকে প্রেডিক্টও করতে পারবেন না। কিন্তু কথার কথা বলার জন্য এবং বিশ্বকাপের আমেজটাকে জিয়ে রাখার জন্য এটা বরাবর থাকে যে গ্রুপটা গ্রুপ অফ ডেথ নাও, সেই গ্রুপটাকে গ্রুপ অফ ডেথ বলা। এখন গ্রুপ অফ ডেথ বাছাই করতে গেলে গতবার যেমন স্পষ্টই ছিল, স্পেন আর জার্মানি যখন এক গ্রুপে পড়ে যায়, কোস্টারিকা আর জাপান যখন পড়ে যায়, তখন একটাকে বলা যায় যে না ঠিক আছে গ্রুপ অফ ডেথ। গ্রুপ অফ ডেথ থেকে যে সবসময় দলগুলো ছিটকে পড়েছে ফেভারিট দলগুলোর ঘটনা তাও না, মানে 2022-এর মতো সবসময় ঘটে না। যেমন 2006 সালে বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপটাকে বলা হলো গ্রুপ অফ ডেথ। 2002 সালে বলা হয়েছিল, 2002 সালে আর্জেন্টিনা পারে নাই, বাদ পড়ে গেছে। 2006-এ আবার নেদারল্যান্ডস, আইভরি কোস্ট, সার্বিয়া, মন্টেনেগ্রো, সেই বাধা তারা আবার উপড়ে ফেলেছে। এখন এই ব্যাপারগুলো এত বেশি আপেক্ষিক যে এর আগ পর্যন্ত আমরা যা করব তার পুরোটাই আসলে আলোচনা। মানে গেলবার যে আপনার গ্রুপ অফ ডেথটা
ম্যাচটা সার্থক হয়েছিল সেটা যখন জাপান থ্রু করে গেল, যখন আপনার জার্মানি বাদ পড়ে গেল, তখন মনে হয়েছে যে না, এতদিন ধরে সবাই যেটাকে গ্রুপ অফ ডেথ বলছে সেই জিনিসটা হচ্ছে গিয়ে সার্থক হয়েছে। এতদিন আসলে মানে যখন আপনার ওই ড্রয়ের প্লে অফের লাইনগুলো আসলে পাওয়া গেল, তখন ধরাই হচ্ছিল ইতালি কোন জায়গায় যায়, ওইটা গ্রুপ অফ ডেথ হয়ে যায় কিনা সেইটা নিয়ে কিন্তু একটা শঙ্কা আসলে সবার ছিল। ইনফ্যাক্ট তো ব্রাজিলের গ্রুপেও যদি ইতালি পড়তো সেইটা হলেও কিন্তু হতে পারতো, কারণ ব্রাজিল মরক্কো ছিল সেই জায়গাটার মধ্যে। ইতালি আসলে পড়েছে কোন জায়গাটায়, গ্রুপ বিতে। কারণ যদি ইতালি থ্রু করতে পারে, কানাডা, সুইজারল্যান্ড, কাতার এবং ইতালি, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস, বসনিয়া, এইটা আসলে খুব কিন্তু আমি এই মুহূর্তে একটা হিসাব করছিলাম, যদি ধরেন আপনি ব্রাজিল মরক্কোর ম্যাচে মরক্কো জিতে যায়, ব্রাজিল স্কটল্যান্ডের ম্যাচে একটা ড্র হলো, সেক্ষেত্রে ব্রাজিলকে হাইতির সঙ্গে জিতে একটা অন পারে আসতে হবে। সেক্ষেত্রে কিন্তু স্কটল্যান্ড আর মরক্কো অলরেডি এগিয়ে যাচ্ছে। তার মানে থার্ড হওয়াটাও একটা বড় চ্যালেঞ্জের কারণ। যদি ব্রাজিল কিংবা পর্তুগাল কিংবা ইংল্যান্ড, ক্রোয়েশিয়ার কোনো একটা দল যদি থার্ড হয়ে শেষ করে, তাহলে তাদের পরবর্তী ন্যাভিগেশনটা অনেক কঠিন হয়ে যাবে। এবং যদি আপনি আবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ করেন, সে ফর আর্জেন্টিনা এবং পর্তুগাল, যেটা আমরা একটু আগে কিছুক্ষণ আগে দেখছিলাম হিসাব, যারা অলরেডি ক্যালকুলেটর নিয়ে বসে গেছেন তারা বের করে ফেলেছেন, যদি আর্জেন্টিনা এবং পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা রাউন্ড অফ 16 পার করে ফেলতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালে আমরা একটা ক্রিশ্চিয়ানো রোনালদো ভার্সেস লিওনেল মেসি ব্যাটল দেখতে যাচ্ছি। এবং এটাও একটু মনে করিয়ে দেই যে আর্জেন্টিনার স্পেন তারা গ্রুপ চ্যাম্পিয়ন হলে আবার এই দুই দল ফাইনালের আগে, যদি ফাইনাল হবে না তাহলে তার আগে তারা মুখোমুখি হবে না। কিন্তু পর্তুগাল তো এখানে চলে এসছে ওই কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপটা। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে হলে আপনার কতগুলো ম্যাচ জিততে হবে আমি বলি। কোয়ার্টার ফাইনাল যেতে হলে আপনাকে ম্যাচ জিততে হবে গ্রুপ স্টেজে 3টা, পাঁচটা ম্যাচ। আপনি 7টা ম্যাচ জিতলে ওয়ার্ল্ড কাপ জিতে ফেলতেন, যেটা আগের বারের ছিল সেমিফাইনাল, সেটা এখন কোয়ার্টার ফাইনাল। সো আপনি ওই পর্যন্ত গিয়ে তখন আসলে কি করবেন, এইবারের ইকুয়েশন পুরোপুরি তাই আলাদা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.